আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ, আমরা আপনাদের নাম গাই, আপনারা আমাদের নাম গান। চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটা গল্প নিয়ে, মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এসএসসি নবম দশম শ্রেণীর যে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আর কি, তাদের বাংলা সাহিত্য পাঠের একটা অংশ মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটি। যাই হোক, তো প্রথমে একটা গান দিয়ে শুরু করলাম। এই জন্য যে আমরা সবসময় যখনই ফ্রি বা ব্যস্ত যাই থাকি না কেন, এই ইজি এডুকেশন টিম সবসময় হচ্ছে আপনাদের নাম গাই, আপনাদের জন্য আমরা ভাবি যে নতুন কী করা যায়, কী বাকি আছে, কী করা দরকার ছিল, সব শেষ হয়ে গেলো, নতুন কী করা দরকার। ঠিক তেমনি সেই চিন্তা থেকে হয়তো আমাদের নতুন গল্পটা নিয়ে আসে। এই একটা গল্পে আমাদের বোর্ড বইয়ের মধ্যে বাকি ছিল আর কি কমপ্লিট করা, তো সেটা আজকে সম্পূর্ণ করে দিব এবং মোটামুটি আমাদের বইয়ের খেলা শেষ হয়ে যাবে। এবং আমাদের নিয়মিত যে আয়োজনগুলো চলছে অন্যান্য সাবজেক্টের, বাংলার ক্ষেত্রে চলছে যে বোর্ড কোশ্চেন সলভ, সেগুলো চলছে, চলতেই থাকবে। আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, চুল সব পড়ে গেছে, তারপরও আমরা আমাদের হয়তো লুক চেঞ্জ হবে, কিন্তু আমাদের কার্যক্রম কখনো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই চলতে থাকবে। যাই হোক, আর কথা না বাড়াই চলে যায় মমতাদির মধ্যে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো মমতাদিকে নিয়ে আলোচনা করার আগে, এটা হয়তো বা নবম দশম শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের কাছে খুব ইন্টারেস্টিং ও মজাদার একটা গল্প। হ্যাঁ, কেমন একটা দুষ্টু ভাব গল্পের মধ্যে, কেমন জানি লাগে না, আসলে দুষ্টু মিষ্টির ব্যাপার না, এটা একটা প্রচণ্ড ইমোশনাল এবং প্রচণ্ড একটা মানে জীবনধর্মী গল্প, যেটা হচ্ছে আপনাকে অনেক কিছু শেখায়। তো সেই আলোচনা আমরা যাবো, তা মমতাদির সব কিছু আমরা জানবো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী, এবং জানবো হচ্ছে মমতাদির গল্পটা কী প্রেক্ষাপটে লেখা, কেন লেখা, তা থেকে শিক্ষণীয় ব্যাপারটাকে কীভাবে উত্তর করতে হয়। বাট তার আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা প্রথমে একটু জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা খুব পরিচিত হওয়ার বেশ কারণ আছে, কারণ উনি শুধুমাত্র একজন সাহিত্যিক বা ঔপন্যাসিক নন, উনি বাংলা সাহিত্যের এমন একজন লেখক বা এমন একজন যাই বলে না কেন, সাহিত্যিক বলে না কেন, যিনি কিনা বাংলা সাহিত্যের চিন্তা চেতনাকে এক ধাক্কাতে চেঞ্জ করে দিয়েছেন। মানিক নিয়ে একটা গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলে একটা গল্প সবসময় মাথায় আসে, গল্পটা শেয়ার করব। আগে ওনার জন্মমৃত্যু সালটা জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন হচ্ছেন 1908 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন হচ্ছেন 1956 খ্রিস্টাব্দে। আমি বারবার বলছি, আমাদের বাংলা প্রথম পত্রের বইয়ের মধ্যে যাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট, কবিদের তালিকা যাদের থেকে জন্মমৃত্যুর প্রশ্ন আসতে পারে, তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় একজন। সুতরাং ওনার 1908 এবং 1956 জন্মমৃত্যু সালটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানাটা খুবই জরুরি, না জানলেই না এরকম আর কি। এরপরে যদি বলি ওনার কিছু বিখ্যাত লেখা এবং উপন্যাসের কথা, তাহলে প্রথমে ওনার কোনো উপন্যাস বা বইয়ের নাম আসলেই প্রথমে যেটা মাথা আসে সেটা হচ্ছে আমাদের পদ্মা নদীর মাঝি, কবির কুপেলা, সেই মানে কপিলা এবং কুবেরের সেই গল্প আর কি, মালা কবির কুপেলা, সেই গল্পটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। এবং তারপরে একটা ইম্পর্টেন্ট গল্পের নাম চলে আসে মাথা, সেটার নাম হচ্ছে গল্প না ঠিক উপন্যাস, আরেকটি উপন্যাস, তার নাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট উপন্যাস, তার নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা এই দুটো উপন্যাস হচ্ছে মানিকের লেখা প্রচণ্ড বিখ্যাত দুটো উপন্যাস। এর বাইরে অনেকগুলো উপন্যাস আছে, চতুষ্কোণের কথা বলতে পারি, জননীর কথা বলতে পারি, চিহ্নের কথা বলতে পারি, বাট তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। এই হচ্ছে মানিকের বেসিক দুটো উপন্যাসের কথা আর কি, খুবই ফেমাস এবং বিখ্যাত দুটো উপন্যাস। এর বাইরে যদি আরেকটা গল্পের কথা বলি, বা একটা গল্প, নট উপন্যাস, গল্প, যেটা নাম আমাদের এমসিকিউর জন্য খুবই জরুরি, বারবার আসতে পারে, এবং শুধুমাত্র 9-10-এর জন্য না, এইচএসসি বলি কিংবা যদি আমি অ্যাডমিশন টেস্টের কথা বলি, অনেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা হচ্ছে পরীক্ষা দিই বিবিএর জন্য বিভিন্ন পাবলিক ভার্সিটিতে, ওখানে যে বাংলার কোশ্চেনটা হয় সেখানেও খুব অনেকবার আসে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানিক কোন গল্পের মাধ্যমে, মানিকের প্রথম কোন লেখার মাধ্যমে মানিক বাংলা সাহিত্যে প্রবেশ করেন আর কি। সেই বিখ্যাত গল্পটির নাম হচ্ছে অতসী মামি। অতসী মামি এই গল্পটি প্রথম প্রকাশিত হচ্ছে বিচিত্রা পত্রিকায়, প্রকাশিত হয়, এবং এই গল্পটির মাধ্যমে হচ্ছে মানিক আমাদের বাংলা সাহিত্যে প্রথম প্রবেশ করেন। অতসী মামি গল্পের মাধ্যমে বিচিত্রা পত্রিকা প্রকাশিত হয়। সুতরাং এখান থেকে প্রশ্ন আসতে পারে, অতসী মামি কার লেখা, মানিকের লেখা প্রথম গল্পের নাম কি, বিচিত্রা পত্রিকা মানিকের প্রথম কোন গল্পটি বের হয়। আবার প্রশ্ন আসতে পারে অতসী মামি গল্পটির লেখকের নাম থেকে কমন প্রশ্ন, মানিকের প্রথম রচনার নাম কি, প্রথম সাহিত্যের নাম কি। অনেকটা বন্ধুদের সাথে বাজি বা মজার ছলে উনি গল্পটা লেখেন, কিন্তু এই গল্পটার মাধ্যমে উনি যখন বিচিত্রা পত্রিকা প্রকাশ করেন, তারপরে মানিকের আসলে ভাগ্য নির্ধারণ হয়ে যায়, মানিক আসলে কোথায় যাবেন, কোন লাইনটা ওনার নিজের ক্যারিয়ার বা কোনটা ওনার জীবন ধরন হবে আর কি। এবং তার মাধ্যমে উনি বাংলা সাহিত্যে প্রবেশ করেন এবং ধীরে ধীরে মানিকে রূপান্তর হন। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিকবাবু একজন শ্রেষ্ঠ লেখকের মধ্যে রূপান্তরিত হয়। যাই হোক,
এই এতটুকু গেল মানিকের বেসিক আলোচনা, এবং শেষমেশ মানিকের আলোচনা যখন শেষ করব, লাস্ট একটা কথা বলি না কবিবরতী সম্পর্কে, সেটা হচ্ছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মানিকের একটা রিয়েল নাম, আসল নাম কি ছিল। মানিকের আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় ছিল না, না খুব একটা আকাশ পাতাল তফাৎ ছিল না, বনফুল বলাই চাঁদ ওরকম না, বাট সামান্য পরিবর্তন। সেটা মানিকের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এইটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের জেনে রাখা দরকার। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা ছিলেন মানিকের বাবা মার আকিকা দেওয়া নাম, আকিকা তো না মানে যাই হোক, বাবা মার ঠিক করা নাম, এবং সেই নাম উনি লিখতেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই নামে। যাই হোক, তো এই ছিল মানিকের বেসিক এমসিকিউ বা বেসিক ওনার জীবনী গ্রন্থ আর কি। তো মানিকের এই যে জীবনী আলোচনার পরে আলোচনা করবো মমতারই গল্প নেই, মমতারই গল্পে প্রবেশ করব। শুরু করি মমতারই গল্পটা। কোথায় ছিল মানিক, কেন লিখলেন, কিভাবে লিখলেন, গল্পটা এত ইন্টারেস্টিং, আমাদের কাছে কেন দুষ্টু দুষ্টু মনে হয়, সব কিছু নিয়ে আলোচনা করবো। ঢুকি মমতারই গল্পের মধ্যে কী ছিল। গল্পটা শুরু হয় এভাবে, গল্পটার ব্যাকগ্রাউন্ডটা বলি, যেটার মধ্যে বইয়ের মধ্যে লেখা নেই, অর্থাৎ গল্পের মধ্যে নাই, বাট আমরা পুরো গল্পটা পড়লে ব্যাপারটা অনুভব করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ড গল্পটা একটু বলি। সেটা কি, মমতা নামে একটা মেয়ে ছিল, 23 বছর বয়সে একটা তরুণী মেয়ে আর কি। তো সেই মেয়েটা ছিল একটা মধ্যবিত্তের স্ত্রী, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এবং মধ্যবিত্ত একজন স্ত্রী ছিলেন এবং ঘরোয়া মেয়ে আর কি, সাধারণ একটা বাঙালি মেয়ে যেরকম হয় সেরকম আর কি। তার স্বামী সংসার করছে টুকটাক, স্বামী যতটুকু ইনকাম করে সে তাতেই তাদের খাওয়া দাওয়া, ছোট্ট যে তোমার আমার লাল নীল সংসার, এবং ছোট্ট একটা সংসার, একটা ছোট্ট একটা মেয়ে, এবং সে শিক্ষিত একটা মেয়ে, কিন্তু সে আসলে বাস্তব জীবনের কতটা কঠিন, কতটা যন্ত্রণাময় সেই জিনিস সময় সে খুব একটা পরিচিত ছিল না, তখনও ছিল না। হঠাৎ করে তার জীবনে একটা ক্রাইসিস নেমে আসলো, কোনো বলা নেই কনে হুট করে তার হাজব্যান্ডের চাকরি চলে গেল কোনো কারণ ছাড়া। মেয়েটা এক বাচ্চার মা, তার হাজব্যান্ড, সে আর তার ছোটো একটা ছেলে। এই রাতে ছোট্ট একটা সংসার, এবং সংসারে হঠাৎ করে সুখের সংসার, ছোট্ট সংসার, ভালোবাসার আবেগের সংসার হঠাৎ করে ঝড় নেমে আসলো। এই মেয়েটা, মমতারি মেয়েটা পুরো অকুল পাথারে বলে, সে এখন কী করবে সে জানে না, সে কোথায় যাবে। তার স্বামী রাত দিন 24 ঘন্টা পাগলের মতো ছুটছে চাকরির জন্য, কিন্তু কোনো চাকরির কোনো খবর নেই। এবং মমতাদি মোটামুটি মানে মমতা যে মেয়েটা, সেই মেয়েটা মোটামুটি হতাশা এবং এক ধরনের যন্ত্রণা বোধে ভুগতে লাগলো। সে যে তার সন্দেহ হলো যে আদৌ কি আর বেঁচে ফিরতে পারবো, আমরা কি টিকে থাকতে পারবো এই জীবন যুদ্ধের খেলাতে। সেই মুহূর্ত থেকে আমাদের গল্পটা শুরু হলো, স্টার্টিং কি হলো। মানিক বন্ধু মানে লেখক, যেই লেখকের যে পরিবার, লেখক নিজের ভাষ্যে লেখা আর কি, মানিকের পরিবার, মানিক এবং মানিকের মা তার উঠানে বসে গল্প করছেন। এই মুহূর্তে হঠাৎ একটা 23 বছর তরুণীর প্রবেশ ঘটলো ঘরের মধ্যে, এবং এসেই হরবর করে মেয়েটা বলা শুরু করলো। সেই মেয়েটা হচ্ছে মমতা দি আর কি, মমতা এসে একের পরে বলা শুরু করলো যে মা এরকম, সে তার একটা মধ্যবিত্ত মেয়ে হঠাৎ করে বিপদে বলে যেটা হয় আর কি, সে দিশেহারা হয়ে গেল। সে একের পর এক বলা শুরু করলো যে তার পুরো স্টোরি, যে মানিকের মাকে, যে দেখেন মাসি আমার এরকম অবস্থা, আমার পরিবারের হাজবেন্ডের চাকরি চলে গেছে, আমার একটা কাজ দরকার, কাজ না হলে আমার পক্ষে সম্ভবই না, যে কোনো একটা কাজ, যে কোনো বেতনের হলে আমি রাজি আছি, এরকম একটা ব্যাপার। ওনার এই মমতা মেয়েটার কপালটা অনেক ভালো, এরকম বিপদের সময় একটা তরুণী মেয়ে সে অন্য কারো হাতে বললে হয়তো তার জীবনে বাজে কিছু ঘটতে পারতো, বাট তার ভাগ্য অনেক ভালো যে সে মানিকের মায়ের কাছেই তার প্রথম স্টেপটা ছিল, এবং মানিকের মা একজন অসাধারণ মানুষ। সে শুনেই, মমতা সব সমস্যা শুনেই প্রথম কথা বললো, হ্যাঁ তোমার চাকরি হবে, কোনো সমস্যা নেই, তুমি আমার বাড়িতে কাজে সাহায্য করবে, তোমার বেতন হবে 15 টাকা। মমতা এটা শুনে একটা ভয়ানক ধাক্কা খেলো, কারণ মমতার আশা ছিল 12 টাকা বা 13 টাকা একটা বেতন, মানে সামান্য কিছু হলেই হয়। সেখানে তার আশার বেতনের থেকে আরও বেশি, কম তো না বরং আরও বেশি, এবং কোনো কিছু না চাইতেই, মানে না চাইতে যারা পাওয়া যায়, ত্যাগ গেলে আসে কাছে, ওরকম একটা অবস্থা। সে পুরো থান্ডার্ড শক, সিরিয়াসলি 15 টাকা, এরকম একটা ব্যাপার। এবং মমতা হচ্ছে খুব হ্যাপি যে বাস জোস। এই মমতার সাথে মানিকদের পরিবারের একটা সম্পর্ক তৈরি হলো, মমতাটি মানিকের বাড়িতে কাজ করা শুরু করলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম চরিত্র, প্রথম পার্টটা শুরু হলো। তো কাজ করার পরে এইবার দেখা যায় যে মানিক বন্দ্যোপাধ্যায়, মানে মানিক যে লেখক যে চরিত্রটা, সে ছিল ওই পরিবারের ছোট্ট একটা ছেলে, একমাত্র ছেলে। তার কোনো বড় ভাই বোন নয়, ছোটো ভাই বোনও নাই, সে মোটামুটি একা, নিতান্ত একা একটা ছেলে। তো তার কোনো সঙ্গী নাই। সে মমতাকে পাওয়ার পর চেষ্টা করলো এসে তাকে একটু খাতির জমাতে, ভাব জমাতে। 15-16 বছরের একটা কিশোর ছেলে, উনি যদি আমার বড় বোনের মতো হয়, একটা সম্পর্ক তৈরি করা হয়। কিন্তু মমতা প্রথম 7 দিন কখনোই কোনো ভাব দেয় না, মানে একদম পাত্তাই যায় না। এটা হচ্ছে মেয়েদের কমন ট্রেন্ড আর কি, শুরু থেকে ভাব দেয় না। না আসলে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা আসলে ওই আমরা যদি ফানি ওয়েতে বলি ব্যাপারটা ওরকম দেখা যায়, বাট আসলে সেরকম না। মমতা ছিল একটা কাজের মেয়ে, সে কাজের মেয়ে হিসেবে এখানে ঢুকছে। তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করতো যে আমি একটা কাজের মহিলা হয়ে একটা পরিবারের ছেলের সাথে আমার বন্ধুত্ব বা ভাই বোনের সম্পর্কটা খুব একটা মানায় না। ওই পরিবার বাজে চোখে দেখতে পারে, তারা বের করে দিতে পারে। আমি একদম সহজ করে বলি, দেখেন আমি একদম ফ্র্যাঙ্কলি আমাদের পরিবার নিয়ে বলি, আপনারা চিন্তা করে দেখেন, আমি যদি আমার কাজের মহিলার সাথে বা কাজের যে লোকটি আছে তার সাথে যদি খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করি, বা হচ্ছে এক ধরনের ভাই বোন টাইপের সম্পর্ক করি, দেখেন আমার মা অবশ্যই একদিন এসে বলবে যে একটা কাজের লোকের সাথে তোরা তো কি,
ও একটা কাজের মহিলা, ও ঘর ঝাড়ু দেয়, ও একটা কাজের ছেলে, ও বিভিন্ন বাজার টাজার করে দেয়, ওর সাথে তোর এত বন্ধুত্ব কেন? অর্থাৎ আমাদের পরিবার কিন্তু ব্যাপারটা বাজে চোখে দেখবে যে কাজের মহিলার সাথে একটা পরিবারের সম্পর্ক করা যায় না, পরিবারের একটা ভদ্র ছেলে সম্পর্ক হয় না, ভদ্রমের সম্পর্ক হয় না। কিন্তু এখানে ওই মমতার মধ্যে ওই ব্যাপারটা কাজ করছিল, যদি আমি মানিকের সাথে বন্ধুত্ব করি বা ভাই বোনেরা সম্পর্কে জড়াই, তাহলে ওর পরিবার হয়তো আমাকে এই বাসা থেকে বের করে দিবে, আমার চাকরিটা খুব দরকার। তো এমন সিচুয়েশনে মমতা 7 দিন ভাব দিল না। কিন্তু যেটা হয় মেয়েদের কমন অভ্যাস, 7 দিন পরে সবাই বলে এই আসো না, হ্যাঁ ওরকম একটা ব্যাপার। তো না, ব্যাপারটা ভাবে নেবেন না, মজা করে বলা আর কি। তো ওই মানিকের সাথে মমতাদির হঠাৎ করে একদিন ভাব হয়ে গেল। কীভাবে? মানিকের বাড়িতে একদিন মেহমান আসলো এবং মেহমান বাসায় মিষ্টি টিষ্টি নিয়ে আসলো এবং মিষ্টি হচ্ছে রান্নাঘরে রাখা, মমতা বিভিন্ন কাজকর্ম করছে, ঘর গোছাচ্ছে। তো যেটা হয় ছোটো বাচ্চারা যেটা করে আর কি, যে চুরি করে খাওয়াতে মানে হেব্বি মজা। মানে আমিও এটা করতাম, মানে আম্মু মুরগির মাংস রান্না করে আসে, টপ করে নিয়ে মুখেরটা ঢুকাই দিয়ে সে একটা ফিল। হ্যাঁ, আম্মু 2টা মুরগি রান দিলেও শান্তি নাই, কিন্তু চুরি করে একটা গলার হার খাওয়ার মধ্যে যে আনন্দ, ওই আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। মানিক হচ্ছে সে আনন্দ পাইতে রান্না করতে টপ টপ করে 2টা মাংস মানে মিষ্টি খেয়ে ফেললো আর কি। তখন হচ্ছে মমতা ধাম করে আসলে সে ওর কান মসে ধরলো যে চুরি করে খাচ্ছে, এটা কী ধরনের অভ্যাস? হ্যাঁ, এই যে একটা ইন্টিমেসি, এই যে শুরুটা একটা বড় বোনের মতো, সিনিয়র বোনের মতো মানিকের কানে হাত দিল এবং মানিক সেটা মেনে নিল। ওখান থেকে মানিক এবং মমতার মধ্যে একটা বন্ধুত্ব এবং ভাই বোনের মতো সম্পর্ক তৈরি হলো এবং ধীরে ধীরে দিন যাচ্ছে ওদের মতো ঘনিষ্ঠতা তো বাড়ছে আর কি। এবং একটা পর্যায়ে মানিক এবং মমতা গল্প করছিল রান্নাঘরে এবং হঠাৎ করে মানিকের মা রান্নাঘরে ঢুকে গেল আর কি। তো মমতাটি একটু চমকে উঠলো যে আল্লাহ, আমি একটা বাড়ির মালিকের ছেলের সাথে এত ভাই বোনের মতো সম্পর্ক করছি, উনি না উল্টাপাল্টা কিছু বলে বসে আর কি, যে কাজের মেয়ে এত কিছু আহ্লাদ। উল্টা মানিকের মা কি বললেন, অসাধারণ একটা মানুষ, অসাধারণ চরিত্র এই গল্পের। উনি সে কি বললেন যে মমতা, তুমি ওরা নাই দিও না, ওরা নাই দিলে কিন্তু তোমার মাথায় উঠে যাবে। অর্থাৎ তুমি বড় বোন, তুমি ওরা বেশি আদর দিয়ে মাথায়, তুমি ওরা শাসন করো। কতটা অধিকার একটা কাজের মহিলাকে দিলে এই কাজটা করতে পারে। এবং যখন এই আচরণগুলো হওয়া শুরু করলো, গল্পটা প্রায় শেষ পর্যায়ে, তখন কি হলো, মমতার মধ্যে এক ধরনের মানে মমতা, এমনি তার নাম মমতা, এবং তার মধ্যে ধীরে ধীরে হচ্ছে মমত্ববোধ শুরু হওয়া শুরু করলো। অর্থাৎ সে মমতার তার নামে যে তার যে নামটা, সেই নামটা তার নিজের আচরণ হয়ে চলে আসলো। মানিকের পরিবারের সাথে মমতাদির এক ধরনের ঘনিষ্ঠ নিজের আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং একটা পর্যায়ে মমতাদি একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাই যে রান্নাঘরের মধ্যে মমতাদি মানিককে জড়িয়ে ধরলো বুকের মধ্যে, ধরে বললো যে ভালোবাসা অন্য আমাকে কেউ দেয় না, সেটা তুমি আমাকে কেন দাও। এই বাক্যটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের দুষ্টুমি খেলা করে অনেকেও মানে মজা করে নেই, অনেকে বাজেভাবে নেই। বাট ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা খুব গভীরের একটা কথা। এই জায়গাতে যে এই মেয়েটা, এটাই হচ্ছে গল্পের মূল থিম। এই মেয়েটা সারা জীবন অবহেলা পেয়ে আসছে। সে তার পরিবারের কাছে যে সম্মান, যে ভালোবাসাটুকু পায় নাই, তার স্বামীর চাকরি চলে যাওয়ার পরে এই মেয়েটা যখন একা হয়ে যায়, জীবন যদি একা খাটতে, তার স্বামী সকালবেলা বেরোচ্ছে, রাত্রেবেলা ফিরতে চাকরির খোঁজে, ঘরে অসুস্থ ছেলেটা ঘরে পড়ে আসে, সব ছেলে মেয়েটা যখন কাজ করতেছে, কাজের মেয়ে হয়ে গেল, তখন এতটুকু সম্মান ভালোবাসা তার পরিবার তাকে দেয়নি, তার সমাজ তাকে দেয়নি। সেই ভালোবাসাটা এই পরিবারটা তাকে দিচ্ছে, এই মানিক বন্দ্যোপাধ্যায় পরিবারটা তাকে দিচ্ছে। এবং তার কাছে মনে হচ্ছে আমি এটার অযোগ্য, আমি একটা মধ্যবিত্ত কাজের মেয়ে, আমি এটার অযোগ্য। এবং সেই অযোগ্যতা থেকে নিজের মধ্যে এক ধরনের তীব্রতা অনুভূতি কাজ করার কারণে সেই কথা বলতে বাধ্য হলো যে যেই ভালোবাসা কেউ দেয় না, সেটা তুমি কেন আমাকে দিচ্ছ, ওয়াই? এটাই হচ্ছে এই বাক্যের মূল ব্যাখ্যা আর কি। এবং সামনের দিকে গল্প প্রায় শেষ পর্যায়ে এই যে মানিকের সাথে মমতার বন্ধুত্ব, এবং শেষে দেখা যায় মানিক একবার স্কুল থেকে ফিরছে এবং তখন মমতার সাথে তাদের মুখোমুখি দেখা। মমতা রাস্তায়, মমতা বললো চলো তুমি আমার বাড়িতে চলো। মমতা তাকে তার বাড়িতে নিয়ে গেলো এবং সে তার মানিককে তার ঘর বাড়ি দেখে তাকে তার বাসায় পাঠিয়ে দিল। গল্পটা শেষ। ভাইয়া এই গল্পটা কেমন? বাসায় নিয়ে গেলো, এটা কেমন একটা গল্প? বাসায় নিয়ে গেলো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে, সেটা হচ্ছে যে আমরা কি কখনো একটু মেমোরাইজ করে দেখি তো আমরা কখনো আমাদের কাজের মেয়ের বাসায় গেছি কিনা, কখনো জানি তার বাসা কোথায়, কোন এলাকায় না, তাও কিন্তু জানা হয় না, কখনোই না। কারণ এতটুকু আপন কখনো আমরা কাজের মহিলাকে করতে পারি না, যেটা মানিকের পরিবার মমতাদিকে করেছে। যার জন্য মমতাদি মানিককে তার বাসায় নিয়ে যাওয়ার মতো আত্মীয় ভাবতে সুবিধা হয়েছে, কখনোই মালিক পক্ষ ভাবেনি। ক্লিয়ার? এই হচ্ছে মূল গল্পটা। তাহলে মূল থিম কী দাঁড়ালো? এতক্ষণ ধরে গল্পটা কী বললাম? মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদির গল্পটা মূল থিম হচ্ছে এখানে কাজের মানুষদেরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে বা অপমানের চোখে দেখা উচিত না, বরং যদি ভালোবাসার সাথে দেখি আমরা তাদের যথাযোগ্য সম্মানটা দিই, তাহলে কিন্তু তারা আমাদের একটা পরিবারের পর্যায়ে তারা আমাদের একটা অন্তরের অংশ হয়ে যায়। এই হচ্ছে মমতাদি গল্পের মূল কথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। যাই হোক, এর বাইরে তেমন কিছু নেই। গল্পটার মধ্যে এমসিকিউ পরিমাণ খুব একটা নেই। মমতাদির বাসার একটা বর্ণনা আছে, সেখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে, সেই প্যারাটা আমাদের খুব ভালো করে মার্ক করে পড়তে হবে, এটা খুব জরুরি। আর এর বাইরে এখান থেকে বোর্ডে প্রশ্ন খুব কম এসেছে, যেহেতু খুব রিসেন্টলি অ্যাড করা, 3 বছর হলে এটা গল্পটা অ্যাড করা হয়েছে। 3 বছরে কয়েকটা বোর্ডে, একটা না 2টা বোর্ডে দেখা গেছে এই প্রশ্নটা খুব একটা আসেনি প্রশ্নটা, কিন্তু তারপরও সামনে যেহেতু আসেনি তার মানে চলে আসতে পারে, এই জন্য ভয়টা বেশি আর কি। মানে যে আসেনি সে কোনোদিনও আসবে না তা তো আর না, এটা তার প্রেমের মতো না। যাই হোক, হোয়াটএভার। তো যদি সামনে আসে সেই জন্য এটার জন্য প্রিপারেশন নিতে হবে এবং মাথায় রাখতে হবে এখান থেকে প্রশ্ন কিন্তু লেখা খুবই সহজ,
খুবই, আপনি চাইলেই কিন্তু ইজিলি অনেক লিখতে পারবেন একটা কাজের মূলের সাথে ভালো সম্পর্ক নেই। সুতরাং এই প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল রাখবো, তাতে আমাদের উত্তর করতে সুবিধা হবে। যাই হোক, চেষ্টা করলাম যতটুকু জানি, যতটুকু জানানো দরকার ততটুকু জানাতে। আশা করি উপকার হবে। তো আজকের মতো মমতাদিকে সাথে নিয়েই বিদায় নিব, ঠিক আছে? দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো গল্প কিংবা নতুন কোনো সৃজনশীল প্রশ্ন, বোর্ড কোশ্চেন সলভ চলছে আমাদের টানা, তো সেগুলো সলভ নিয়ে। এবং যাদের এসএসসি পরীক্ষা হয়ে গেল, কমপ্লিট হয়ে যাচ্ছে, যারা দিবেন সামনের দিকে, সবার জন্য শুভকামনা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।